আমি ইসরায়েল প্যালেস্তাইনের কথাও যদি আমরা আসি, পাকিস্তান তো একটা গাজা নয় যে ইসরায়েল চাইলেই সেটাকে ধ্বংস করে দিতে পারবে। পাকিস্তান একটা রাষ্ট্র, তার জনগণ রয়েছে, তার একটা মার্কেট রয়েছে, 4টে দেশ তার সাপোর্টে রয়েছে। তাহলে এটা যদি করতে ভারত যদি যুদ্ধে যায়, ভারতের কাছে বৈদেশিক মুদ্রার ভান্ডার বা ফরেক্স কতটা শক্তিশালী? প্রথম কথা হচ্ছে, আমি যেটা বলেছি ইন্দিরা, আমরা তো ভারতবর্ষে জন্মেছি এবং আপনি আমি দুজনেই বাঙালি, সুতরাং আমরা এই কথাটার সাথে পরিচিত, যেটা আমি এক্ষুনি বললাম যে কুবেরের ভান্ডারও শেষ হয়ে যায়, ঠিক আছে? সুতরাং আজকে আমি বললাম যে আজকে আমার বৈদেশিক মুদ্রা কত আছে, আমার বৈদেশিক মুদ্রা আছে আপনার 620 বিলিয়ন US ডলার, ঠিক আছে? সেটা মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু ধরুন একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে বলছি যে আমি একজন সাধারণ ব্যক্তি হিসেবে কিছু টাকা সঞ্চয় করেছি, খুব অনুশাসনপূর্ণ জীবন যাপন করে আমি আমার কাছে কিছু টাকা সঞ্চয় করেছি, কিন্তু আমার মনে হলো যে ব্যাস অনেক করে ফেলেছি, এখন আমি চটাপট আমার দুটো নতুন গাড়ি কিনে ফেলতে হবে, দুটো আইফোন কিনে ফেলতে হবে, এগুলো করতে হবে। হয়তো আমি গাড়িটাও কিনে ফেলতে পারি, আইফোনটাও কিনে ফেলতে পারি, কিন্তু কালকে যদি আমার রোজগারটা সমান অনুপাতে না হয় তাহলে আমার সঞ্চয়টা সেখানে থাকবে না, আর আমি কিন্তু সেরকম একটা ব্যয় করে ফেললাম। এখানে ব্যয়টা কনজিউমারিজমের সাথে, লোকে বলবে যে এটার সাথে কি মিল আছে? মিল হচ্ছে যে এটা আমি ইচ্ছাকৃত করলাম, আর যুদ্ধটা আমাকে কেউ বাধ্য করতে, এটা যদি আমি ডিফারেন্সটা দেখানোর চেষ্টা করি। কিন্তু তা সত্ত্বেও যতক্ষণ না সারা রাষ্ট্রগুলো প্রত্যেকে মনে করবে যে যুদ্ধ করতে আমাকে বাধ্য করা হচ্ছে, ততক্ষণ লোকে মনে করবেন যে ভারত রাষ্ট্র স্বেচ্ছায় আগ্রাসী মনোভাব নিয়ে করতে গেছে। সুতরাং যতক্ষণ না আপনি পাড়ার পৃথিবীর যে জ্যাঠা, কাকা, মামা, সকলের, ঠাকুরদা, ঠাকুমা, সকলকে যদি নিজের পাশে না পান, ধরুন কালকে যদি আমার অবস্থাটা খারাপ হয়, তাহলে কোনো রকমভাবে আমার কোনো কিছু তেল আমদানি করতে অসুবিধে হবে না, বা অন্যরাও আমাদেরকে কিন্তু সেরকমভাবে ঋণ দেবেন, বা আমার কোনো রকম যদি রাজকোষ ঘাটতি হয়ে যায় তাহলে ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবি তারা আমাদের সম্বন্ধে যে রেটিংটা আছে সেটাও কম করবেন না। মানে সকলকে সাথে নিয়ে, সকলের অনুমতি নিয়েই কিন্তু এটা এগোনো যেতে পারে। সুতরাং যে কোনো দেশ, যে কোনো রাষ্ট্রই খুব ঠিকই বলেছেন, এটা কিন্তু একটা খেলা নয়, ঠিক আছে না? এবং এখানকার মানুষও এফেক্টেড হবেন, পাকিস্তানেরও হবে, সব জায়গায় হবে। কিন্তু প্রত্যেকটা দেশকে, পাকিস্তানকে কিন্তু ভারতবর্ষকে সাহায্য করতে হবে, যে তাদের কিন্তু তাদের মাটিটা কিন্তু ভারতবর্ষকে ওখান থেকে ভারতবর্ষকে শেষ করে দেওয়ার জন্য তাদের মাটিটা তারা ব্যবহার করতে যেন না দেন, এটা যেন তারা না করেন। তার কারণ সাধারণ ভারতবাসী তখন কিন্তু এই যে আমরা তাও যে আজকে দাঁড়িয়ে বাস্তবের কথা বলছি, কিন্তু যখন ইমোশনটা, কারণ আমার বাড়িতে যদি কোনো মৃত্যু হয়, আজকে যেরকম খুব সাবধানে কথা বলছি, আজকে যারা আজকে এখানে প্রাণ হারিয়েছেন তার কাছে আপনার কথা বা আমার কথাটা মানে তাদের কাছে মনে হবে, তাদের কাছে মানবেন না। আমিও যদি তাদের জায়গায় থাকতাম, আমিও কিন্তু ইন্দিরা দেবীর কথা বা সুপর্ণবাবুর কথা শুনতাম না। ঠিক। আমি যদি একটু হিরোশিমা নাগাসাকির সঙ্গে যদি তুলনায় আছি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, জাপানের দুটো খুব সুন্দর শহর হিরোশিমা এবং নাগাসাকি, তার উপর দুটো বোমা নিক্ষেপ এবং তার খেসারত আজও দিতে হচ্ছে। 2025 সালে দাঁড়িয়ে 6 আগস্ট এবং 9 আগস্ট, 6 এবং 9 আগস্ট, আজকের ডেটে দাঁড়িয়ে যদির কথা আমি আবার যদিতে আসি, যদি ভারত এইরকম একটা কাজ করে, কারণ বারবার পাকিস্তান তো বারবার প্রত্যেক দিন দেখবেন যে যুদ্ধবিরতি সীমা লঙ্ঘন করছে, এবং আজ সকালেও হচ্ছে, প্রত্যেক দিন এটা হচ্ছে, কখনো পেহেলগামে হচ্ছে, কখনো কারগিলে হচ্ছে, কখনো পুঞ্চে হচ্ছে, বিভিন্ন জায়গাতে এগুলো হচ্ছে। কিন্তু এটা যদি ভারত না মেনে নিয়ে উল্টো যদি ভারত এই কাজটা করে, কোন জায়গাতে সব থেকে বেশি চাপটা হবে? আমি বলছি যে আজকে ইন্ডাস ওয়াটার ট্রিটি বা জলের জায়গাটা হচ্ছে, বা ওষুধের ক্ষেত্রে যেরকম আমরাও অনেক রাষ্ট্রের কাছে অনেক কিছুর জন্য নির্ভরশীল, স্বাভাবিকভাবেই পাকিস্তানও স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের জন্য অনেকটা নির্ভরশীল আছে। সুতরাং সেখানকার সামরিক বাহিনী এবং সেখানকার সেখানকার সরকার এবং সাধারণ মানুষ, এই তিনটেকে আলাদা করে দেখতে হবে। এবং সবসময় সেই জন্য ভারতবর্ষ কিন্তু বিভিন্ন রাষ্ট্রে
গণতন্ত্র প্রতিষ্ঠা করার কিন্তু সবসময় চেষ্টা করেছেন। ভারত কিন্তু কখনো আগ্রাসী ভূমিকা নেননি। এবং ইন্দিরা, আপনি যে আজকে গলার সুরটা চড়িয়ে বলতে পাচ্ছেন ভারতীয় হিসেবে, এবং আমিও আপনার সাথে সহমত হয়ে গলার সুর চড়িয়ে বলতে পাচ্ছি, তার কারণ সত্যি আপনি আমি ভারত আগ্রাসী নন, কিন্তু প্রত্যেকটা সহ্যেরই একটা সীমা থাকে, সত্যি সহ্যের সীমা থাকে। এবং কি হচ্ছে যে কিন্তু সীমা থাকলেও প্রত্যেকটা জিনিস একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাবে। সুতরাং যদি সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্ররা তারা যদি মেনে নেন যে পাকিস্তান স্বেচ্ছায় এবং সদিচ্ছায় তারা তাদের মাটিটাকে ভারতবর্ষের ওপরে কোনো আঘাত হানার জন্য ব্যবহার করতে দিচ্ছেন, তাহলে কিন্তু দেশের যে অর্থনৈতিক যে ব্যবস্থাগুলো আছে তারাও কিন্তু তার উপর নিষেধাজ্ঞা বানাবেন। এবং তখন কিন্তু পাকিস্তানও হয়তো পৃথিবীর অনেক যে প্রতিষ্ঠানগুলোর থেকে ঋণ নেন তাদের দেশ চালানোর জন্য, যেরকম আমরাও নিই, সেগুলো কিন্তু ব্যাহত হবেন। এবং সেখানকার তাদের যে সাধারণ মানুষরা তারা কিন্তু তাদের বিরুদ্ধেই চলে যাবেন। সুতরাং আমরাও যেরকম নিজেদেরকে অনেকটা নিজেদেরকে বেঁধে রেখেছি, এত আমাদের দেশের ভাই বোন, দেশের আত্মীয় স্বজন হারানোর পরেও, তো সেখানের মানুষও কিন্তু এবার বিদ্রোহ করবেন যদি আমরা আমরা কিন্তু প্রায় জিতে গেছি মানে আমরা মানুষ সারা পৃথিবীকে বোঝাতে পাচ্ছি যে পাকিস্তান আগ্রাসী। সুতরাং আমরা এই রকম সহনশীলতা এবং নমনীয়তা, উদারতা দেখাতে পেরেছি বলে চায়নাকেও আজকে বাধ্য হয়ে বলতে হয়েছে যে নিরপেক্ষ একটা প্রোব হোক। আগে কিন্তু তারা আগেই ক্লিন চিট দিয়ে দিতেন যে পাকিস্তান কিছু করেনি, আজকে কিন্তু তাদেরও অবস্থান বদল করে বলতে হচ্ছে যে না, এটা নিরপেক্ষ একটা তদন্ত হোক। আর যদি পাকিস্তান করেন, চায়নাকে স্বাভাবিকভাবেই, তার কারণ আমরা জানি প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে পৃথিবীর অনেক দেশের উপরেই তিনি একটা শুল্ক নিয়ে এস্টাবলিশ করেছেন এবং চায়নার বিরুদ্ধে করেছেন। সুতরাং চায়না সব দিক দিয়েই কিন্তু তাদের অর্থনীতিটাকে অসুবিধার মধ্যে ফেলতে চাইবেন না, তারাও যথেষ্ট বুদ্ধিমান একটি রাষ্ট্র। ঠিক, অর্থাৎ আপনি বলছেন যে একটা দেশ চাইলেই যুদ্ধ করতে পারে না, তার চারপাশে কতগুলো ঘেরাটোপ রয়েছে। নিশ্চয়ই যুদ্ধের আগের এফেক্ট, যুদ্ধ চলাকালীন আমরা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আমি ঘেরাটোপের থেকে বড় কথা, আমরা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। সুতরাং আমরা চাইলেও কেউ কিছু করতে পারেন না। এবং হয়তো বলা হয় যে রাশিয়া আর ইউক্রেন লড়াই হচ্ছে, কিন্তু রাশিয়ার ইউক্রেন লড়াই হলে সাপোজ আমার তথ্য প্রযুক্তি শিল্প সেটা এফেক্টেড হয়ে যেতে পারে, আরও অনেক কিছু জিনিস ইউরোপ এফেক্টেড হতে পারে। সুতরাং আজকে কোনো জিনিস